রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ডিপার্টমেন্টের প্রথম পর্বে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি যে সাবজেক্টের উপর মূলত ক্লাস নেই তার নাম হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এই সাবজেক্টটির সাবজেক্ট কোড হচ্ছে 69915। দেখো, বিগত ক্লাসে আমরা যা জেনেছিলাম সেটা ছিল পঞ্চম অধ্যায়ের উপরে। গত ক্লাসে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল সেটা পঞ্চম অধ্যায়, আর পঞ্চম অধ্যায়ের নাম ছিল জাবেদা, ঠিক আছে? এবং এই জাবেদা থেকে পঞ্চম অধ্যায় থেকে যে বিষয়গুলো জেনেছিলাম, প্রথমে ছিল কি জাবেদা কি সেটা আমরা জেনেছিলাম, জাবেদার কার্যাবলী সম্পর্কে জেনেছিলাম, এবং জাবেদার বিভিন্ন নাম কি কি নামে তাকে অভিহিত করা হয় সেই বিষয়গুলো জেনেছিলাম। সাথে সাথে জাবেদার কি ছক কিভাবে বিশ্লেষণ করতে হয়, কিভাবে জাবেদার ছক প্রস্তুত করতে হয় সেই বিষয়গুলো জেনেছিলাম। দেখো, আজকের ক্লাসে আমরা জানবো হচ্ছে এই পঞ্চম অধ্যায়ের সাথে সম্পৃক্ত যে ব্যবহারিকটা আছে সেই ব্যবহারিকটা সম্পর্কে জানবো। তাহলে আমরা আজকে জানবো ব্যবহারিক 3, এবং যেটার নাম হচ্ছে লেনদেন হতে জাবেদাকরণ। কিভাবে আমরা লেনদেনগুলো বিশ্লেষণ করব এবং বিশ্লেষণ করে সেখান থেকে আমরা জাবেদা প্রস্তুত করব। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা এই বিষয়টা জানব। তাহলে দেখো, আমরা জানবো হচ্ছে কিভাবে লেনদেনগুলো থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় করে জাবেদার বহিতে লিপিবদ্ধ করা হয় সেই নিয়ম বলি আজকে আমরা জানবো। দেখো, আমাদের যে চতুর্থ অধ্যায়ের উপরে যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে কিন্তু আমরা জেনেছিলাম যে বিভিন্ন যে হিসাবগুলো আছে সেই হিসাবগুলো কিভাবে ডেবিট করা হয়, কিভাবে ক্রেডিট করা হয় সেই নিয়মগুলো কিন্তু আমরা চতুর্থ অধ্যায়ের আলোচনা থেকে কিন্তু জানতে পেরেছি। দেখো, আজকে তারপরেও একটু সংক্ষেপে, যেহেতু আজকে আমরা অঙ্ক করতে যাচ্ছি, জাবেদা প্রস্তুত করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের একটু জানতে হবে যে সেই নিয়মগুলো কি। আশা করি তোমাদের মনে আছে, তারপরেও একটু সংক্ষেপে আমরা একটু আলোচনা করছি। দেখো, একটা ব্যবসা প্রতিষ্ঠানে যত ধরনের হিসাব হয় সেই সমগ্র হিসাবকে 3টা ক্যাটাগরিতে ভাগ করে কি করা হয়, ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা হয়েছিল। ঠিক আছে, তা প্রথম হিসাব ছিল কি ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব। দেখো, আরেকটি ছিল সম্পত্তিবাচক হিসাব। এবং আরেকটি ছিল নামিক হিসাব। এই হিসাবগুলো কখনো ডেবিট হয়েছে, কখনো বা ক্রেডিট হয়েছে। ঠিক আছে, কখন ডেবিট হয় কখন ক্রেডিট হয় সেই নিয়মগুলোই কিন্তু জেনেছিলাম। দেখো, এই ব্যক্তিবাচক হিসাব কখন ডেবিট হয় বা কখন ক্রেডিট হয়, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সুবিধা গ্রহণ করে তাহলে সেই সুবিধা গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান হয় কি ডেবিট। তাহলে সুবিধা গ্রহীতা কি হয়েছে, ডেবিট হয়েছে। এবং যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সুবিধা প্রদান করে তাহলে সেই প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান হয় ক্রেডিট, অর্থাৎ দাতা হয় ক্রেডিট। এগুলো কিন্তু আমরা জেনেছি এবং এগুলোকে প্রয়োগও করতে হবে। দেখো, তারপর হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। যদি কখন সম্পত্তিবাচক হিসাব ডেবিট হয়, কখন ক্রেডিট হয়। যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি আসে তাহলে কি হয়, ডেবিট হয়, তখন হয় ডেবিট। যদি আসে, কি আসে, সম্পত্তি যদি ব্যবসা প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় বা আসে তাহলে হচ্ছে ডেবিট। আর যদি
বুঝি একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পত্তি কি চলে যাচ্ছে, চলে যায়, তাহলে সেই সম্পত্তি বাচক হিসাব হয় ক্রেডিট। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা জেনেছি। এরপর আছে কি নামিক হিসাব। নামিক, এটার আরেক নাম হচ্ছে আয় ব্যয় বাচক হিসাব। তাহলে কখন নামিক হিসাব ডেবিট হয়, কখন ক্রেডিট হয়? যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হয় তাহলে কি হচ্ছে, সেটা কিন্তু ক্রেডিট হচ্ছে। আর যদি ব্যবসা প্রতিষ্ঠানে কি হচ্ছে, ক্ষতি হয়, ক্ষতি হয়, তাহলে কিন্তু সেটা কি হয়, ডেবিট হয়। তাহলে বুঝতে পেরেছো কখন কখন নামিক হিসাব ডেবিট হয়? যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হচ্ছে বা লোকসান হচ্ছে তাহলে সেই হিসাবের খাতটি হচ্ছে ডেবিট। আর যদি ব্যবসা প্রতিষ্ঠানে কি হচ্ছে, লাভ হচ্ছে বা আয় হচ্ছে, তাহলে সেই হিসাবের খাতটি হচ্ছে ক্রেডিট। এগুলো কিন্তু আমরা বিগত ক্লাসে জেনেছিলাম। এবং দেখো, ধরো এই সূত্র আমাদের মনে নেই, বা বিভিন্ন সময় দেখা যায় যে যখন আমরা পরীক্ষা হলে বসি বা অঙ্ক করতে বসি তখন সূত্র আমাদের মনে আসছে না বা পারছি না, বা লেনদেনটাকে কী করছি, সঠিকভাবে বিন্যাস করে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারছি না। তখন সেই মুহূর্তে কিভাবে আমরা খুব সহজে এবং খুব সহজ কি কৌশল প্রয়োগ করে কিন্তু আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। আজকের ক্লাসে কি এই সূত্র যদি নাও জানি, নাও পারে, তারপরেও আমরা কিভাবে সকল শিক্ষার্থী খুব সহজে এই একটা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারে সেই সহজ কৌশলটা একটু জানব। ঠিক আছে, যাতে সকল শিক্ষার্থী জাবেদা প্রস্তুত করতে পারে। হ্যাঁ, এখন দেখো, তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠানে, ধরো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, সেটা ছোট ব্যবসা প্রতিষ্ঠানই হোক আর বড় ব্যবসা প্রতিষ্ঠানই হোক, হ্যাঁ, বা মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানই হোক না কেন, সেই ব্যবসা প্রতিষ্ঠানে যখন কি হবে, একটা ব্যবসা লেনদেন সংগঠিত হবে, লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তোমাকে কি করতে হবে, একটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে। যখনই ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেন সংগঠিত হবে, লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে সেই লেনদেনগুলোকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়। নির্ণয় করার সময় তোমাকে কি একটা বিষয় শুধু খেয়াল করতে হবে, এবং খেয়াল করে আমাদের সহজেই আমরা সেই লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। তাহলে সেই বিষয়টা কি, ধরো তুমি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানে লেনদেন পড়লে আমরা কিন্তু বুঝতে পারবো যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যখন লেনদেন করে বুঝতে পারবো যে তোমার ব্যবসায় টাকা আসছে না টাকা চলে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখো, যখন তুমি কি করবে, টাকা চলে, এই কৌশলটা হচ্ছে মূলত যারা একদম পারছি না, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে সূত্র আমাদের মনে নেই, তখন আমি কিভাবে খুব সহজেই একটা লেনদেন থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। শুধুমাত্র কি দুটা প্রশ্নের উত্তর যদি একটা লেনদেন থেকে খুঁজে বের করি, তাহলেই কিন্তু সেই প্রশ্নের উত্তরের ভিত্তিতেই কিন্তু আমরা লেনদেন কি করতে পারবো, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। তার প্রথম প্রশ্ন, যেমন দেখো, তোমাকে একটা লেনদেন যখন সংগঠিত হবে, প্রথম প্রশ্ন তোমাকে বুঝতে হবে যে টাকা কি ব্যবসায় আসছে না টাকা ব্যবসা থেকে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যদি টাকা আসে, আমরা কিন্তু জেনেছি যদি ব্যবসা, এটা কিন্তু সবাই এই বয়স এসে তোমরা কিন্তু সবাই বুঝতে পারো যে একটা লেনদেন করে যে টাকা কি ব্যবসায় ঢুকতেছে না ব্যবসা থেকে টাকা বের হয়ে যাচ্ছে, এটা কিন্তু সবাই বুঝতে পারবে। তাহলে দেখো, যদি টাকা আসে তাহলে তোমার সেই টাকার খাতটাকে করতে হবে ডেবিট। ঠিক আছে, আর যদি দেখো লেনদেনটা পড়ে যে টাকা ব্যবসা থেকে চলে যাচ্ছে, তাহলে সেই টাকার খাতটাকে করতে হবে ক্রেডিট। এইভাবে একটা লেনদেন পড়ে
প্রথমে একটা পক্ষকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি একটা পক্ষ নির্ণয় করি, আমরা কি করলাম, একটা পক্ষ নির্ণয় করলাম পরে। এখন থাকলো আরেকটি পক্ষ কি হবে, তাহলে একটা লেনদেনে তো আমরা জানি দুইটা পক্ষ থাকে, ঠিক আছে, একটা ডেবিট পক্ষ থাকে, একটা ক্রেডিট পক্ষ থাকে। এখন এই প্রশ্ন এটা যদি খুঁজি, এই প্রশ্নের উত্তর যদি খুঁজি, তাহলে আমরা একটা পক্ষকে নির্ণয় করতে পারবো। এবং আরেকটি প্রশ্নের উত্তর যদি খুঁজি, কেন আসছে, বা কেন যাচ্ছে, ঠিক আছে, টাকা কেন আসতেছে বা টাকা কেন চলে যাচ্ছে, এই কেনর উত্তর যদি আমরা খুঁজে পাই, তাহলেই কিন্তু আমরা খুব সহজে আরেকটি পক্ষ নির্ণয় করতে পারবো। বুঝতে পেরেছ? তাহলে এই কৌশলটা হচ্ছে যখন আমি জাবেদার কোনো লেনদেন লিপিবদ্ধ করতে পারছি না, হ্যাঁ, বা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারছি না, তখন খুব সহজে শুধু দুইটা প্রশ্নের উত্তর, ওই লেনদেন থেকে দুটি প্রশ্নের উত্তর খুঁজে বের করেই কিন্তু আমরা খুব সহজেই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। তাহলে দেখো, যদি আমি ধরি যে ব্যবসায়ে কোনো লেনদেন দ্বারা টাকা, নগদ টাকা ব্যবসায়ে আসছে, যদি কোনো লেনদেন দ্বারা বুঝি যে ব্যবসায় নগদ টাকা আসছে, তখন সেই নগদ টাকাকে আমাদের কি করতে হবে, ডেবিট করতে হবে। তাহলে তখন আমরা সেই বলেছি যে সেই টাকার হিসাবটাকে কি করতে হবে, ডেবিট করতে হবে। অর্থাৎ তখন তুমি একটা পক্ষ তোমার নির্ণয় করতে হবে, সেই পক্ষটা হচ্ছে কি নগদ। যেহেতু নগদ টাকা ব্যবসায় আসছে, তাহলে তোমাকে হিসাবে লিখতে হবে নগদান হিসাব, লিখে এই পক্ষকে কি করতে হবে, ডেবিট করতে হবে। যতটুকু টাকা থাকবে লেনদেনের মধ্যে, ঠিক সেই টাকাটা আমাদের লিখতে হবে। এবার দেখো, তাহলে ডেবিট তো নির্ণয় হয়ে গেল, তাহলে আরেকটি পক্ষ থাকে কি, ক্রেডিট। তাহলে সেই লেনদেন পরে কেন টাকা আসছে, সেই কেনর উত্তরটা খুঁজবো, খুঁজে আরেকটি পক্ষকে আমরা কি করব, ক্রেডিট হিসাবে লিপিবদ্ধ করব। এইভাবে আমরা লিপিবদ্ধ করতে পারছি। আবার যদি ধরো যে যদি লেনদেন দ্বারা বুঝি যে টাকা চলে যাচ্ছে, টাকা কি চলে যাচ্ছে, তাহলে আমরা জানি যে টাকা যদি চলে যায় তাহলে কি হয়, সেই টাকার খাতটা হয় ক্রেডিট। তাহলে একটা পক্ষ আমরা নির্ণয় করে ফেললাম। তাহলে যেহেতু নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে হিসাবটা কি হবে, নগদান হিসাব ক্রেডিট। আমরা একটা পক্ষ কিন্তু নির্ণয় করলাম, ঠিক আছে, এবং টাকার পরিমাণ যতটুকু টাকা সে লেনদেন হচ্ছে, সেই ক্রেডিটের সমপরিমাণ টাকা আমরা লিখব। এখন দেখো, আমার ক্রেডিট নির্ণয় করা হয়েছে, এখন কি কারণে ডেবিট কি হবে, ডেবিটটা হবে কি কারণে টাকা আসছে, কি কারণে কি তোমার টাকাটা কি হচ্ছে, আসছে, সেটা কিন্তু তোমার নির্ণয় করতে হবে। তাহলে কি কারণে টাকা আসছে, চলে যাচ্ছে, সেটা কিন্তু কি তোমার নির্ণয় করতে হবে। তাহলে সেই খাতটাকে আমরা লিখব এবং সেটাকে ডেবিট করব। এইভাবে আমরা খুব সহজে একটা পক্ষকে ডেবিট করে করতে পারি এবং এই প্রশ্নের উত্তরে খোঁজার মাধ্যমে আরেকটা পক্ষকে আমরা কি ডেবিট বা ক্রেডিট করতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা খুব সহজে একটা লেনদেনকে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারবে। দেখো, যেহেতু আজকে আমাদের ক্লাস হচ্ছে মূলত আমরা নিব হচ্ছে ব্যবহারিক 3-এর উপরে, যেটা বলছে কি লেনদেন হতে জাবেদা প্রস্তুত, ঠিক আছে। তাহলে এই ধরনের এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, এই ধরনের কিছু লেনদেন আমরা
কি লিখব এবং সেই লেনদেনগুলোকে বিন্যাস করে কিভাবে জাবেদার বইতে লিপিবদ্ধ করা হয় সেই বিষয়টা একটু দেখব। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের ব্যবহারিক 3-এ অনেক ধরনের লেনদেন তোমরা দেখতে পাবে, উদাহরণে আছে, অনুশীলনীতে আছে। প্রদত্ত লেনদেন হতে জাবেদাকরণ। ঠিক আছে, একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে বিভিন্ন ধরনের লেনদেনগুলো হয় সেই লেনদেনগুলো কি আমরা জানব। যেমন ধরো 2020 সাল জানুয়ারি মাসের 1 তারিখ প্রথম কি লেনদেনটা সংঘটিত হয়েছে? জনাব আলম $1,00,000 নগদ নিয়ে ব্যবসা শুরু করলেন। এখন দেখো এটা কিন্তু একটি লেনদেন। একটা ব্যবসা যখন শুরু করা হয়, একটা ব্যবসা, যে কোনো একটা ব্যবসা, ছোট মাঝারি বড় যে কোনো ব্যবসায়ী হোক না কেন, সেটা কিন্তু আগে শুরু হয়। এই শুরুতেই কিন্তু একটা লেনদেন সংগঠিত হয়। ঠিক আছে, যে লেনদেনটা প্রথমে জাবেদার বইতে লিপিবদ্ধ করতে হয়। তাহলে কিভাবে আমরা এই লেনদেনটাকে জাবেদার বইতে লিপিবদ্ধ করব সেটা একটু দেখব। আমরা গত ক্লাসে কিন্তু দেখেছিলাম কিভাবে জাবেদার ছক প্রস্তুত করতে হয়। দেখো প্রথমে আমাদের কি করতে হবে? 5টা কলাম বিশিষ্ট বা 5টা ঘর বিশিষ্ট একটি ছক আঁকতে হবে। ঠিক আছে, এখন দেখো এই ছকের ভিতরে প্রথম যে ঘরটা হয় বাঁ দিকে, তার নাম থাকে তারিখ। দ্বিতীয় যে ঘরটি থাকে তার নাম হচ্ছে বিবরণ। তৃতীয় ঘরটি সেটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। চতুর্থ ঘর থাকবে ডেবিটের টাকা, তার ডেবিটে কি পরিমাণ টাকা হয় সেটা লিখতে হবে। এবং পঞ্চম যেটা ক্রেডিটে টাকা। ঠিক আছে, তাহলে আমাদের ঘর প্রস্তুত করতে হবে ঠিক এইভাবে। এবার দেখো প্রতিষ্ঠানটি কার? মিস্টার আলমের। যেহেতু কি মিস্টার আলম একটি মালিক, একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, তার নামেই কিন্তু জাবেদা বহি খুলতে হবে। তাহলে আমাদের কি জাবেদা বহির একটি নাম দিতে হবে এবং যে ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করছে অর্থাৎ মালিক, তার নামেই কিন্তু হিসাবের বহি খুলতে হবে। তাহলে আমাদের এই লেনদেনের ব্যবসায় কি মালিক আমরা বুঝতেছি জনাব আলম। তাহলে আমরা লিখব জনাব
আলমের জাবেদা। তাহলে এটা কার জাবেদা? জনাব আলমের জাবেদা। এইভাবে আমরা ছকটি প্রস্তুত করব। এবার দেখো যে এই লেনদেন দ্বারা আমরা বলেছি যে যখন জাবেদা প্রস্তুত করা হয়, আমরা জাবেদার কি সংজ্ঞা কিন্তু গত ক্লাসে জেনেছি যে অবশ্যই কি তারিখ অনুযায়ী, প্রত্যেকটা লেনদেন তারিখ অনুযায়ী সংক্ষিপ্ত বিবরণী সহ তার ডেবিট ক্রেডিট নির্ণয় করে হিসাবের বইতে লিপিবদ্ধ করতে হবে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ। সেই কাজগুলোই এখন আমরা করব। ঠিক আছে? তাহলে দেখো এই লেনদেন দ্বারা আমরা কি বুঝতে পারছি? দেখো জনাব আলম 1 লাখ টাকা নগদ নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে আমরা বলেছি যদি টাকা আসে তাহলে কি হয়? টাকা হিসাবটাকে ডেবিটে লিখতে হয়। ঠিক আছে? তাহলে দেখো আমরা লিখলাম সেই হিসাবে। এবং আরেকটা জিনিস জাবেদা করার সময় সব সময় তোমাদের মনে রাখতে হবে যে এই যে মিস্টার আলম, ইনি কিন্তু একটি কি ব্যক্তি সত্তা, এবং এই ব্যবসা কিন্তু একটি কৃত্রিম ব্যক্তি সত্তা। এটা সব সময় মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে? তাহলে এই কৃত্রিম ব্যক্তি সত্তার যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাহলেই কিন্তু সেটা লেনদেন হচ্ছে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি লেনদেন দ্বারা যে ব্যবসায়ে নগদ টাকা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো এইখানে দেখো এই লেনদেনটা তাহলে ডেবিট করব, এবং কত তারিখে সেই লেনদেনটা হয়েছে? 2020 সাল এবং জানুয়ারি মাস। তারিখের ঘরে একটু খেয়াল করতে হবে যে যখন আমরা তারিখের ঘর লিখব, তারিখের ঘরে দুইটি অংশ থাকে। প্রথম অংশে থাকে হচ্ছে সাল এবং মাসের নাম, এবং দ্বিতীয় যে অংশ সেই অংশে তোমাদের শুধু তারিখ লিখতে হয়। যেমন এটি 1 তারিখের লেনদেন, আমরা সেই হিসাবে তারিখের ঘরটা এভাবে সাজিয়ে লিখব। এখন দেখো আমরা কি বলেছি যে প্রত্যেকটা লেনদেনে দুটি পক্ষ নির্ণয় করতে হবে। তাহলে এই লেনদেন দ্বারা বুঝলাম যে নগদ টাকা ব্যবসায়ে কে এসেছে। তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। তাহলে দেখো যখন আমরা হিসাবে শিরোনাম লিখব তখন ঠিক শিরোনাম লেখার সাথে সাথে সংক্ষেপে ডিআর বা ডেবিটও লিখতে হবে। ঠিক আছে? এরপরে যখন আমার ডেবিট একটি পক্ষ নির্ণয় হয়ে গেল, এবার আমি খুঁজব তাহলে ক্রেডিট কি হবে। ঠিক আছে? এখন দেখো যেহেতু কি মিস্টার আলম, জনাব আলম কিন্তু মালিক, এবং আমরা জানি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি কেউ অর্থ বিনিয়োগ করে তাকে বলা হয় মূলধন। ঠিক আছে? আর মূলধন সবসময় একটা ব্যবসায়ের দায় হয়। ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকুক বা পরবর্তীতে নাই থাকুক, মালিককে সেই নির্দিষ্ট পরিমাণের অর্থ ফেরত দিতে ব্যবসা বাধ্য থাকে। সেই হিসাবে মূলধন একটি দায়। বুঝতে পারছো? তাহলে কি হচ্ছে? আরেকটি হিসাব কি হচ্ছে? মূলধন হবে। তাহলে মূলধন হিসাব হবে ক্রেডিট। আর মূলধন একটি দায়, আমরা সূত্রে জেনেছি দায় বাড়লে ক্রেডিট হয়। আরেকটি খেয়াল করতে হবে, যখন আমরা ক্রেডিটের শিরোনামটি লিখব তখন ডেবিটের প্রথম লাইনে যে ডেবিটের শিরোনাম ঠিক তার একটু কি ডান থেকে ক্রেডিটের শিরোনাম লিখতে হবে। মূলধন হিসাব ক্রেডিট। এবার দেখো ডেবিট এবং ক্রেডিট কিন্তু আমার নির্ণয় হয়ে গেল। এবার দেখো টাকার পরিমাণ, যতটুকু সুবিধা গ্রহণ করেছে ব্যবসা ততটুকুই কিন্তু আবার প্রদান করা হয়েছে। তাহলে ডেবিট এবং ক্রেডিটের টাকা কিন্তু সর্বদা সমান হবে। তাহলে এই যে 1 লাখ টাকা এই নগদ টাকা ব্যবসায় আসতেছে, ঠিক আছে, ঠিক ডেবিটের শিরোনাম বরাবরই কিন্তু আমার টাকার পরিমাণ লিখতে হবে। তাহলে কি বুঝলাম? যে 1 লাখ টাকা নগদে ব্যবসায় প্রবেশ করছে, আসছে,
ঠিক আছে, ডেবিট হচ্ছে মানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আর একদিকে কি হচ্ছে, মূলধন হিসাব ক্রেডিট হয়েছে, ঠিক সমপরিমাণের দায়ও বৃদ্ধি পাচ্ছে। দেখো, যখন ক্রেডিটের শিরোনাম লিখব ঠিক সেই শিরোনাম বরাবরই কিন্তু টাকার পরিমাণটা লিখতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব। করার পরে জাবেদায় আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ব্যাখ্যা প্রদান করা। তাহলে আমাদেরকে একটি এই লেনদেনের সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করতে হবে। তাহলে ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখব, যেহেতু জনাব আলম নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এইভাবে আমাদের একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করতে হবে, যাতে আমরা পরবর্তী সময়ে 2, 4, 5 বছর পর যে কোনো সময় যদি কোনো তথ্যের প্রয়োজন হয়, তাহলে এই লেনদেনটা, এই ব্যাখ্যাটা দেখেই কিন্তু আমি বুঝতে পারবো যে আসলে কেন এই হিসাব নগদান হিসাব ডেবিট হয়েছে, কেন মূলধন হিসাব ক্রেডিট হয়েছে। ঠিক আছে, সেই তথ্য ভবিষ্যতে জানার জন্য আমাদের অবশ্যই জাবেদায় সংক্ষিপ্ত ব্যাখ্যা লিখতে হবে লেনদেনের। এইভাবে আমাদের প্রথম লেনদেনটুকু সমাপ্ত করতে হবে। ঠিক আছে, শুধু বিবরণের ঘরটা বন্ধ করতে হবে। এইভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যতগুলো লেনদেন সংগঠিত হবে, ততগুলো লেনদেনই তারিখের ধারাবাহিক অনুযায়ী লিপিবদ্ধ হবে। এখন দেখো, যেহেতু আমাদের বোর্ড ছোট, আমরা এই ধারাবাহিকতায় এখানেই প্রয়োগ করব, মুছে মুছে প্রয়োগ করব। একটা ব্যবসা প্রতিষ্ঠানে আরও বিভিন্ন ধরনের লেনদেন সংগঠিত হয়। ঠিক আছে, যেমন তোমার ক্রয় সংক্রান্ত লেনদেন হতে পারে, বিক্রয় সংক্রান্ত লেনদেন হতে পারে, ক্রয় ফেরত সংক্রান্ত, বিক্রয় ফেরত সংক্রান্ত, নগদ প্রাপ্তি সংক্রান্ত, নগদ প্রদান সংক্রান্ত ইত্যাদি বিভিন্ন ধরনের লেনদেন সংগঠিত হয়। কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানে সব সময় দেখবে যে সেই ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য কিন্তু একটা ব্যবসায়ের মুনাফা অর্জন করা। আর মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিন্তু ওই ব্যবসা প্রতিষ্ঠানের অবশ্যই কোনো পণ্য ক্রয় বা বিক্রয় হয়ে থাকে। এই ধরনের লেনদেন অবশ্যই সংগঠিত হবে। ঠিক আছে, তাহলে অনেক ধরনের লেনদেন আমরা জানবো, কিন্তু প্রথমে আমরা জানবো হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্রয় সংক্রান্ত কি কি লেনদেন সংগঠিত হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি বলেছি, যে একটা ব্যবসা প্রতিষ্ঠান কি মুনাফা অর্জন করতে গেলে অবশ্যই কোনো পণ্য হয় ক্রয় করবে এবং সেটা আবার বিক্রয়ের মাধ্যমে প্রফিট অর্জন করবে। তাহলে দেখো, ক্রয় সংক্রান্ত লেনদেনের মধ্যে আমরা যদি কিছু লেনদেন বিন্যাস করি, যেমন নগদে পণ্য ক্রয় করা হলো 10,000 টাকা। এই লেনদেনটাকে কিভাবে আমরা জাবেদার বইতে লিপিবদ্ধ করব। এখন দেখো, আমরা বলেছি যে পণ্য কি হচ্ছে, ক্রয় করতেছে কি নগদে। আমরা সবাই জানি, বা আমরা কিন্তু সবাই জানি যে পণ্য ক্রয় করলে কি হয়, টাকা কিন্তু চলে যায়। ঠিক আছে, আর আমরা শিখেছি যে লেনদেন পরে প্রথমেই আমি খেয়াল করব যে টাকা আসছে না টাকা চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এই লেনদেনের দ্বারা কি নগদ টাকা, এই নগদ টাকা কি হচ্ছে, চলে যাচ্ছে। আমরা যদি কোনো মার্কেটে যাই, কোনো কিছু কিনি, তাহলে কিন্তু অবশ্যই আমার টাকা চলে যায়। তাহলে সেই স্বাভাবিক সেন্স থেকে তো আমরা সবাই এই ধরনের লেনদেনগুলো বুঝতে পারবো। তাহলে আমরা কিভাবে এই লেনদেনটাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করব। দেখো, আমি এই ছকের ভিতরেই করছি। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে তারিখ। আজকে এই লেনদেনটা সংঘটিত হয়েছে 2 তারিখে। ঠিক আছে, তাহলে আমি দেখলাম যে ক্রয় দ্বারা কি হচ্ছে, নগদ টাকা চলে যাচ্ছে। তাহলে প্রথমে একটা পক্ষকে আমি নির্ণয় করলাম। তাহলে নগদ টাকা চলে গেলে কি হয়, নগদান
হিসাব ক্রেডিট হয়। কত টাকা চলে যাচ্ছে? 10,000 টাকা। ঠিক শিরোনাম বরাবর 10,000 টাকা লিখলাম। এখন আমি চিন্তা করব ক্রেডিটের শিরোনাম তো পেলাম, তাহলে ডেবিট কি হবে? তাহলে নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে কেন চলে যাচ্ছে? অবশ্যই ক্রয় করে চলে যাচ্ছে। তাহলে কিন্তু আমি শিরোনাম কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, আরেকটা জিনিস সবসময় খেয়াল করবে, যত ধরনের কি লেনদেন হোক না কেন তার মধ্যে যদি পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন হয় তখন ক্রয় হিসাব সবসময় কিন্তু ডেবিট হয়। তাহলে ক্রয় হিসাব কি হবে? ডেবিট 10,000 টাকা। তাহলে বুঝতে পেরেছ যে আমার নগদ টাকা চলে যাচ্ছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট হলো। তাহলে কেন চলে যাচ্ছে সেই হিসাবের খাতটাকে যদি আমি চিহ্নিত করি যে ক্রয় করে চলে যাচ্ছে, তাহলে ক্রয় হিসাব হচ্ছে ডেবিট। আর ক্রয় করলে কি হয়? যদি আমরা সূত্র দেখি তাহলে আমরা জানি যে ক্রয় করলে খরচ বৃদ্ধি পায়, তাহলে খরচ বাড়লে কি হবে? ডেবিট। আর কি নগদ টাকা কিন্তু আমার সম্পদ, ঠিক আছে, ক্রয় করলে সম্পদ কমে যায়, তাহলে সম্পদ কমলে কিন্তু ক্রেডিট। এটা যদি সূত্রের দিক থেকে আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু একই বিষয় আমরা খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে দেখো সাথে সাথে আমাদের কি করতে হবে? সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা দিতে হবে। তাহলে কিভাবে লিখব? যেহেতু নগদে পণ্য ক্রয় করা হলো, ব্যাখ্যাটা আমরা আমাদের নিজেদের মতো সাজিয়ে লিখব। আমাদের দ্বিতীয় লেনদেন লিপিবদ্ধ করা হয়ে গেল। এইভাবে আরও অনেক লেনদেন থাকতে পারে। যেমন আরেকটি লেনদেন আমরা দেখব অঙ্কের ভিতরে পাই, শুধু লেখা থাকে পণ্য ক্রয় 10,000 টাকা। দেখো পণ্য ক্রয় লিখেছে 10,000 টাকা। এখানে আমরা জানলাম যে কি যখন ক্রয় হিসাব হবে তখন কিন্তু সব সময় এটা 3 তারিখে লেনদেন। আমরা জেনেছি যখন লেনদেনের মধ্যে ক্রয় পাবো অর্থাৎ পণ্য ক্রয়, ঠিক আছে, অন্যান্য জিনিস ক্রয় না, কিন্তু যদি পাই পণ্য ক্রয়, পণ্য বলতে কি বুঝি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি কোনো দ্রব্য ক্রয় বিক্রয় করা হয় তাকে বলা হয় পণ্য। যদি পণ্য ক্রয় হয় আমরা সব সময় এটা কি মাথায় রাখবো এবং মুখস্থ করার মতো মনে রাখবো যে কি ক্রয় হিসাব সব সময় ডেবিট হয়। যখনই লেনদেনের মধ্যে পণ্য ক্রয় পাবো তখনই একটা খাত সুনির্দিষ্ট করে ফেলবো যে ক্রয় হিসাব সবসময় ডেবিট হবে, অর্থাৎ খরচ বৃদ্ধি পাবে। তাহলে একটা পক্ষ তো নির্ণয় হয়ে গেল, টাকার পরিমাণ আমি লিখলাম। তাহলে দ্বিতীয় পক্ষ কি হবে? এখানে তো কিছুই লেখেনি, নগদও লেখেনি, বাকিও লেখেনি, কিছুই লেখেনি। তাহলে কি বুঝতে হবে? যদি এই ধরনের কিছুই লেখা না থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে এটা নগদে ক্রয় করা হয়েছে। তাহলে আমরা লিখব নগদান হিসাব ক্রেডিট। এবং আমাদের ব্যাখ্যা যেটা আমরা নিজেদের মতো করে ব্যাখ্যা দিয়ে দিব, যেহেতু পণ্য নগদে ক্রয় করা হলো। এভাবে দেখো আমাদের আরেকটি লেনদেন যদি থাকে, মিস্টার রহিমের নিকট থেকে নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। তাহলে দেখো এখানে কিন্তু পণ্য ক্রয় করা হয়েছে, তাহলে আমরা জানি পণ্য ক্রয় দেখলেই প্রথমেই আমাদের সেই শিরোনামটা নির্দিষ্ট করব যে ক্রয় হিসাব ডেবিট। ঠিক আছে, তাহলে ক্রয় হিসাব তো ডেবিট করলাম 10,000 টাকা, কিন্তু কি বলেছে? মিস্টার রহিমের নিকট থেকে নগদে পণ্য ক্রয় করেছি। তাহলে নগদ মানে হচ্ছে কি টাকা চলে যাচ্ছে, তাহলে আমাদের লেনদেন কি হবে? নগদান হিসাব ক্রেডিট 10,000
টাকা। নাম থাকলেও কি আসবে, যেহেতু নগদ টাকা চলে যাচ্ছে নগদান হিসাব ক্রেডিট হবে। এবং কি সাথে সাথে কারণটা আমাদের লিখতে হবে যে যেহেতু মিস্টার রহিম নিকট থেকে নগদে পণ্য ক্রয় করা হলো। এইভাবে আমরা লেনদেনটি লিপিবদ্ধ করব। টাকা তো 10,000 ডেবিট, 10,000 ক্রেডিট। এরপরে দেখো আরও কিছু ক্রয় সংক্রান্ত জাবেদা আমরা দেখব। ধারে বা বাকিতে পণ্য ক্রয়। টাকাটা সমপরিমাণ দিচ্ছি আমাদের অঙ্ক করার সুবিধার জন্য, 10,000 টাকা। তাহলে দেখো একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে শুধুমাত্র নগদেই ক্রয় বিক্রয় হয় তা না, ধারেও কিন্তু কি হয়, পণ্য ক্রয় বিক্রয় হয়। তাহলে যদি ধারে বা বাকিতে পণ্য ক্রয় করি তাহলে লেনদেনটা কিভাবে লিপিবদ্ধ হবে? তাহলে দেখো আমরা প্রথমেই একটা পক্ষকে নির্দিষ্ট করে ফেলবো যে যেহেতু বলেছে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, এটা নিয়ে তো কোনো চিন্তা নেই। কিন্তু ক্রেডিট কি হবে? ঠিক আছে, ক্রেডিট কি হবে? পণ্য ক্রয় করেছি, খরচ বৃদ্ধি পেয়েছে, কিন্তু টাকাটা কিভাবে পরিশোধ হচ্ছে? এটা তো বাকিতে হয়েছে। যখনই বাকি কথা লেখা থাকবে তখনই বুঝতে হবে পণ্য ক্রয় করলাম, তার মানে পাওনাদার সৃষ্টি হলো, পাওনাদার সৃষ্টি হলো। তাহলে এর আগে আমরা বলেছিলাম যে পাওনাদার বলতে কি বুঝি? পাওনাদার বলতে বোঝায় যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা পায় তাহলে সেই পক্ষকে বলা হয় পাওনাদার। ঠিক আছে, তাহলে ধারে বা বাকিতে পণ্য ক্রয় করলে কি হয়? পাওনাদার সৃষ্টি হয়। এটা তোমাদের মাথায় রাখতে হবে এবং খুব মনেও রাখতে হবে। ঠিক আছে, তাহলে টাকাটা যেহেতু ক্রয় করে নগদে দিচ্ছি না, আমার কি হচ্ছে, পাওনাদার সৃষ্টি হচ্ছে। তাহলে সেই পক্ষটি হবে ক্রেডিট, অর্থাৎ পাওনাদার হিসাব ক্রেডিট, 10,000 টাকা, তারিখ 5 তারিখ। ঠিক আছে, এখন দেখো কারণ কি লিখবো? যেহেতু বাকিতে পণ্য ক্রয় করা হলো। এইভাবে আমরা লেনদেন লিপিবদ্ধ করব। এরপর একটি দেখো, যদি লেখা থাকে মিস্টার রহিমের নিকট থেকে পণ্য ক্রয় 10,000 টাকা, তাহলে আমরা দেখো মিস্টার রহিমের নিকট থেকে পণ্য ক্রয় করেছি 10,000 টাকা। যেহেতু ক্রয় খরচ বৃদ্ধি পেয়েছে, ক্রয় হিসাব সবসময়ই ডেবিট, ক্রয় ডেবিটের তো কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে ক্রেডিট কি হবে? যেহেতু আগেরটায় বাকি ছিল আমরা লিখেছিলাম পাওনাদার, ঠিক আছে, তার আগেরটায় নগদে টাকা পরিশোধ করেছিলাম, লিখেছিলাম নগদান হিসাব, কিন্তু এখানে নগদ বাকি কিছুই লেখা নাই, কিন্তু একটা ব্যক্তির নাম লেখা আছে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে বুঝতে হবে অবশ্যই সেই ব্যক্তির কাছ থেকে আমি পণ্য নিয়ে আসছি, অবশ্যই সেটা বাকিতে, সেই হিসাবে মিস্টার রহিম একজন কি পাওনাদার, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। যেহেতু যখন আমি বাকিতে পণ্য, আগের লেনদেনে বাকিতে পণ্য ক্রয় করেছিলাম, কিন্তু সেখানে সেই পাওনাদার কোন ব্যক্তি সুনির্দিষ্ট করা ছিল না, এই জন্য শুধু পাওনাদার হিসাবে লিপিবদ্ধ করেছিলাম। কিন্তু এখনের লেনদেনে কিন্তু মিস্টার রহিমের কাছ থেকেই পণ্য ক্রয় করেছি, পাওনাদারটা সুনির্দিষ্ট, এই জন্য তার নামেই হিসাব লিখতে হবে। তাহলে আমরা কি লিখব? মিস্টার রহিম হিসাব বা রহিম হিসাব ক্রেডিট, টাকা 10,000। তাহলে কারণটা আমরা সেভাবেই লিখে দিব। যেহেতু
মিস্টার রহিমের নিকট থেকে পণ্য ধারে ক্রয় করা হলো। যদিও ধার লেখা নেই, কিন্তু এটা ধারে লেনদেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং সর্বশেষে আর একটি লেনদেন আমরা দেখব, যে এই ক্রয় সংক্রান্ত আরেকটি লেনদেন আমরা দেখতে পাই। 7 নম্বরে দেখো, 7 তারিখে যদি আমরা ধরি, চেকে আমরা কিন্তু শুধুমাত্র নগদে বা বাকিতেই লেনদেন করি না, আমরা কিন্তু চেকের মাধ্যমেও ক্রয় বিক্রয় করি। তাহলে চেকের মাধ্যমে যদি ক্রয় করি, তাহলে সেই লেনদেনটা কিভাবে লিপিবদ্ধ হবে? চেকের মাধ্যমে পণ্য ক্রয় 10,000 টাকা। তাহলে দেখো, আমাদের মনে রাখতে হবে, যেহেতু পণ্য ক্রয় করেছি, একটি পক্ষ নির্দিষ্ট করে ফেললাম, ক্রয় হিসাব ডেবিট, তাহলে ক্রেডিট কি হবে? যেহেতু চেকের মাধ্যমে, অর্থাৎ আমরা কিন্তু জানি বর্তমানে কিন্তু যে চেক, আমরা কিন্তু জানি যে আমাদের টাকা দুই জায়গায় থাকে, একটা হচ্ছে ব্যবসায়ে নগদ তহবিলে থাকে, আর একটা হচ্ছে ব্যাংকে কিন্তু আমাদের কিছু টাকা গচ্ছিত থাকে। এখন দেখো, যত লেনদেনই হোক, আমরা এই দুইটি তহবিল থেকে কোনো না কোথাও থেকে লেনদেন করে থাকি, ঠিক আছে? এখন দেখো, যদি চেকের মাধ্যমে লেনদেন হয়, তাহলে বুঝতে হবে যে আমার ব্যাংক নামক যে সম্পদটা আছে, ব্যাংকে যে আমার টাকা গচ্ছিত আছে, সেখান থেকে টাকা চলে যাচ্ছে। তাহলে সেই হিসাবে আমি পণ্য ক্রয় করেছি, ক্রয় হিসাব খরচ বৃদ্ধি পেয়েছে, ডেবিট হয়েছে, কিন্তু টাকাটা প্রদান করেছি কোথা থেকে? ব্যাংক থেকে, চেকের মাধ্যমে, ঠিক আছে? তাহলে কোন সম্পদ কমবে? ব্যাংক। তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট 10,000 টাকা, এবং ক্রয় হিসাব হবে ডেবিট 10,000 টাকা। টাকা সমপরিমাণ লিখতে হবে এইভাবে। কারণ আমরা কি লিখব? যেহেতু চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো, ঠিক আছে? এইভাবে আমাদের যত লেনদেন হোক না কেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা ওই লেনদেনগুলোকে এভাবে ধারাবাহিকভাবে, এটা 7ম তারিখের লেনদেন, আমরা ধারাবাহিকভাবে এভাবে লিপিবদ্ধ করব। এবং লিপিবদ্ধ করার পরে আমাদের সর্বশেষ যেটা কাজ হবে, সেই কাজটা হচ্ছে এই ডেবিটের টাকা এবং এই ক্রেডিটের টাকা, এই ডেবিট এবং ক্রেডিটের টাকার মোট যোগফল নির্ণয় করব। অর্থাৎ মোট ওই নির্দিষ্ট সময়ে লেনদেনে কত টাকা ডেবিট হলো এবং কত টাকা ক্রেডিট হলো। আমি যতগুলো 7টা লেনদেন লিপিবদ্ধ হয়েছে, সেই 7টা লেনদেনের ভিতরে আমার ডেবিট হয়েছে 1,60,000 টাকা। ঠিক যতটুকু টাকা ডেবিট হয়েছে, ঠিক সমপরিমাণ টাকাই কিন্তু ক্রেডিট হয়েছে। ক্রেডিটও হবে 1,60,000 টাকা। এইভাবে আমরা আমাদের জাবেদা বহিতে জাবেদাগুলো লিপিবদ্ধ করব এবং সেটা সমাপ্ত করব, ঠিক আছে? এবং উত্তরে আমরা লিখব মোট জাবেদার যোগফল 1,60,000 টাকা। এভাবে আমরা আমাদের জাবেদা প্রস্তুত করব এবং হিসাবের বইতে লিপিবদ্ধ করব। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আবার এগুলো নিয়ে আলোচনা হবে, জাবেদা নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় ব্যবহারিক 3-এর যে অঙ্কগুলো আছে, জাবেদাগুলো আছে, সেগুলো বাসায় প্রস্তুত করবে এবং সূত্র এবং যে সহজ কৌশলটা আমরা বলেছি, সেই সহজ কৌশলটাকে প্রয়োগ করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকো।